এবারের বইমেলায় প্রকাশিত এই বইটার প্রতি আপনারা সবাই অবিচার করছেন, পাঠকরা অবিচার করছেন, প্রকাশক নিজেও অবিচার করছে, লেখক সে যে লেখক চেষ্টা করছেন, বাট ওনার একার চেষ্টায় কি যায় আসে। তো বইটা চিরকুট প্রকাশনীর এবং বইটা বইমেলার মাঝামাঝি দিকে রিলিজ পাইছিল এবং বইটার নাম হচ্ছে পন্নিয়িন সেলভান। পন্নিয়িন সেলভান মানে হচ্ছে পন্নী নদীর পুত্র অথবা পন্নী নদীর রক্ষক। তো এটা বেসিকলি একটা হিস্টোরিক্যাল ফিকশন বলতে পারেন, এবং এই নভেল সিরিজটা আসছে সাউথ ইন্ডিয়া থেকে, দক্ষিণ ভারত থেকে, স্পেসিফিক্যালি বলতে গেলে তামিলনাড়ু থেকে। তো রামাস্বামী কৃষ্ণমূর্তি নামে একজন লেখক, উনি এটা লিখতেন, এবং এটা স্বাধীনতা পরবর্তী ভারতবর্ষের সবচেয়ে হাইলি অ্যাক্লেইমড নভেল সিরিজ ছিল বা উপন্যাস ছিল 50-এর দশকে। এবং 50-এর দশকে কল্কি নামে একটা ম্যাগাজিন, এই ম্যাগাজিনটাতে এটা খণ্ড খণ্ড বা পর্ব আকারে এটা পরিবেশিত হতো। এবং ওই সময় এটার পপুলারিটি এত হিউজ ছিল যে পার ডে 75,000 পিস পর্যন্ত নিউজ পেপার পাবলিশ করা লাগছে এই এই কাহিনীটার কারণে। লোকজন এতটা এক্সাইটেড ছিল যে পরের পর্বে কী হবে, পরের পর্বে কী হবে, এটা জানার জন্য। তো এটা ওই সময় একটা সেন্সেশন ছিল বলতে গেলে। তো ওই সময় 75,000 পিসেস অফ নিউজ পেপার, এটা মানে হিউজ একটা ব্যাপার, বিশাল একটা ব্যাপার, চিন্তার বাইরে বলতে গেলে। তো 50-এর দশক থেকে তামিলনাড়ুর বাচ্চা বুড়ো সবাই এই গল্পগুলো পড়তে পড়তে বড় হয়েছে, এবং জেনারেশন থেকে জেনারেশন আজও পর্যন্ত এই গল্পগুলো মুখে মুখে ঘুরে ফেরে তামিলনাড়ুতে, এবং খুব হাইলি অ্যাক্লেইমড এবং খুব হাইলি প্রশংসিত একটা নভেল সিরিজ এটা। পরবর্তীতে এটার এত পপুলারিটি দেখে, এটা এত এত জনপ্রিয়তা দেখার পরে এই উপন্যাসটাকে 5টা ভলিউমের আকারে প্রকাশ করা হয়। তো আপনি যদি এখন পন্নিয়িন সেলভান যদি ওখানে থেকে কিনতে যান, অরিজিনাল তামিল যে ভার্সনটা, সেটা 5টা খণ্ডে পাবেন। পরবর্তীতে এটাকে ইংলিশে ট্রান্সলেট করা হয়, এবং সেই ইংলিশ থেকে এটাকে সর্বপ্রথম বাংলাদেশে এটাকে অনুবাদ করা হয়েছে খালেদ নকিব ভাইয়ের হাতে, এবং এটা প্রকাশিত হয়েছে চিরকুট প্রকাশনী থেকে এবারের বইমেলাতে। এটা হচ্ছে প্রথম খণ্ড, দিস দ্য ফার্স্ট ভলিউম, এবং এটার নাম হচ্ছে পন্নিয়িন সেলভান দ্য ফার্স্ট ফ্লাডস, কালকি কৃষ্ণমূর্তির। এখন আসি এই উপন্যাসটা কেন ইগনোর করাটা উচিত হয় না এবং এটার মাহাত্ম্য এবং বিশেষত্বের ব্যাপারে। দক্ষিণ ভারতের কৃষ্টি এবং কালচারের অনেক বড় একটা অংশ হচ্ছে এই উপন্যাসটা বা এই উপন্যাস সিরিজটা। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে শুধু দক্ষিণ ভারত না, দক্ষিণ ভারত এবং শ্রীলঙ্কা মিলে এই যে বিশাল যে ভূখণ্ডটা, এই ভূখণ্ডের ইতিহাস একই সুতায় গাঁথা এই এই স্টোরি লাইনের মধ্যে। চোলা, চেরা, পাণ্ড্য রাজত্ব, রাজারা এবং তাদের রাজবংশ, এই রাজবংশগুলোই মোটামুটি ওই সময় দক্ষিণ ভারত এবং শ্রীলঙ্কা মিলে শাসন করত। এদের পারস্পরিক কোন্দল, এদের মধ্যে রাজনৈতিক টানাপোড়েন, এই সবই হচ্ছে এই উপন্যাসের মূল বিষয়বস্তু। তবে হ্যাঁ, উপন্যাসের কেন্দ্রবিন্দুতে যেটা, একদম কেন্দ্রবিন্দুতে হচ্ছে চোলা রাজবংশ। তো চোলা রাজবংশের একটা সেগমেন্ট এখানে উঠে আসছে, যেটা হচ্ছে দ্বিতীয় পরন্তক। দ্বিতীয় পরন্তক মানে হচ্ছে দ্বিতীয় মহাসম্রাট, মানে যার আন্ডারে চোলা, চেরা এবং পাণ্ড্য সাম্রাজ্যের ভার বা তার শাসন কার্য যিনি পরিচালনা করতেন তাকে বলা হয়তো পরন্তক। তো দ্বিতীয় পরন্তক সুন্দর চোলা, উনি দেখতে অতি সুন্দর ছিলেন, এই জন্য তাকে বলা হয়তো সুন্দর চোলা। তো এই সুন্দর চোলা, তার 3 ছেলে মেয়ে। তার প্রথম সন্তান হচ্ছেন আদিত্য কারিকালান, তাদের মধ্যে সবচেয়ে জ্যেষ্ঠ এবং সবচেয়ে মাথা গরম এবং সবচেয়ে দুর্ধর্ষ যোদ্ধা। আদিত্য কারিকালানের কনিষ্ঠ, তারপরে হচ্ছেন তার বোন কুন্দাবাই। কুন্দাবাই অপরূপ সুন্দরী, এবং শুধু সুন্দরী না, ক্ষুরধার বুদ্ধিসম্পন্ন এবং রাজকার্য পরিচালনায় অত্যন্ত পটু ছিলেন। রাজ্যের যতটুকু দায়িত্ব তার উপরে ছিল খুব সুচারুভাবে উনি সম্পাদন করতেন। আর কনিষ্ঠ পুত্র ছিলেন অরুণমোড়ী বর্মন অথবা অরুলমোড়ী, এবং পরবর্তীতে উনার নামই হয় হচ্ছে পন্নিয়িন সেলভান। এবং এই অরুণমোড়ী বর্মন অথবা এই অরুণমোড়ী, ওনার প্রথম জীবন, রাজ্যাভিষেক, এই অংশটুকু কাভার করা হয়েছে এই 5টা খণ্ডের মধ্যে। যদিও উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র অরুণমোড়ী বর্মন অথবা অরুণমোড়ী, কিন্তু প্রথম 2টা অথবা 3টা খণ্ডও বলতে পারেন, প্রথম দিকে মানে এই উপন্যাস সিরিজের প্রথম অর্ধেক অংশে সবচেয়ে ফ্যাসিনেটিং ক্যারেক্টার হচ্ছে 2টা। একটা হচ্ছে আদিত্য কারিকালান
এবং দ্বিতীয় হচ্ছে নন্দিনী। এখন এই নন্দিনীকে ধরে নেওয়া হইতো যে সে পাণ্ড্য রাজ্যের একজন নাগরিক ছিলেন, এবং নন্দিনী তিনি ছোটবেলায় তার বাবা মার কোনো পরিচয় পাওয়া যায় নাই, তাকে চোলা সাম্রাজ্যের একটা মন্দিরের সেবাদাসী হিসাবে তাকে পাওয়া যায়। তো মন্দিরের সেবাদাসী হিসেবে তার সাথে পরিচয় হয় আদিত্য কারিকালান, এবং আদিত্য কারিকালান তখন একজন কিশোর মাত্র, প্রথম যুদ্ধে তখনও তিনি অবতীর্ণ হন নাই। তো ওই সময় নন্দিনীকে দেখেই তিনি প্রেমে পড়ে যান এবং নন্দিনীর সাথে তার দেখা সাক্ষাৎ হইতে থাকে। কিন্তু এইটা চোখে পড়ে আদিত্য কারিকালানের মা এবং তার বোন কুন্দাবাই দুইজনেরই। কুন্দাবাই নন্দিনীকে একদম সহ্য করতে পারতেন না, এবং আদিত্য কারিকালানের মা এবং অন্যান্য প্রধান অমর্ত্য বা সভাসদ যারা, তারাও তাকে সাবধান করেন যে এই নিম্ন বংশের কোনো নাগরিক বা সেবাদাসীর সাথে একজন রাজপুত্রের মেলামেশা করাটা সমীচীন না। এবং আদিত্য কারিকালান যখন প্রথম যুদ্ধে যান, তার প্রথম যুদ্ধে যখন উনি অবতীর্ণ হন, ওই সুযোগে তারা এই নন্দিনীকে ওই দেশ মানে ওই রাজ্য ছাড়া করে দেন। তো এরপরে অনেক বছর পরে নন্দিনীর সাথে দেখা হয় আদিত্য কারিকালানের, কিন্তু দেখা হওয়াটা খুব সুখকর ছিল না। কারণ যখন দেখা হয় তখন নন্দিনী পেরিয়া পেরুভিত্তারায়ারের স্ত্রী। এবং পেরিয়া পেরুভিত্তারায়ারটা কে? পেরিয়া পেরুভিত্তারায়ার এবং তার ভাই চিন্না পেরুভিত্তারায়ার, এই দুইজন সম্রাট সুন্দর চোলার রাজদরবারেরই দুইজন অমর্ত্য। পেরিয়া পেরুভিত্তারায়ার হচ্ছেন কোষাধ্যক্ষ, উনি যা মানে কোষাগারে যা জমা থাকে সব কিছুর হিসাব ওনার কাছে থাকে। আর থাঞ্জাভুর দুর্গ, মানে চোলা সাম্রাজ্যের সবচেয়ে ইলাস্ট্রিয়াস এবং সবচেয়ে বিশাল দুর্গ যেটা ছিল থাঞ্জাভুর, এবং ওখানে একটা টেম্পলও ছিল থাঞ্জাভুর টেম্পল, এইটার দায়িত্ব ছিল চিন্না পেরুভিত্তারায়ারের উপরে। তো পেরিয়া পেরুভিত্তারায়ার ওয়াইফ হিসাবে নন্দিনীকে দেখা যায়, এবং নন্দিনী পেরিয়া পেরুভিত্তারায়ারকে বিয়ে করেছেনই এই চোলা সাম্রাজ্যের উপরে প্রতিশোধ নেওয়ার জন্য। তো এখন আদিত্য কারিকালান কি করবেন? এবং সবচেয়ে আরও একটা বড় সমস্যা যেটা মানে এই এই প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড, পরবর্তী যে খণ্ড আসবে, এই দুইটা খণ্ডে সবচেয়ে বড় সংকট যেটা, সেটা হচ্ছে, এবং চোলা সাম্রাজ্যেরও সবচেয়ে ফ্যাসিনেটিং একটা ব্যাপার হচ্ছে যে আমরা সাধারণত দেখছি যে অন্যান্য সাম্রাজ্যে কি হয়, যে রাজার ছেলে হইলেই রাজা হইতে পারবে, বাট চোলা সাম্রাজ্যের জন্য ব্যাপারটা এতটা সিম্পল ছিল না। রাজ্যের অন্যান্য সভাসদ, রাজদরবারের সভাসদ এবং অমাত্য সবাই মিলে রাজার ছেলেকে বা রাজপুত্রকে সিংহাসনে বসা থেকে যে কি সুচারুভাবে বা মোটামুটি কিভাবে কূটকৌশলে আটকে দিতে পারেন, এইটার একটা দারুণ ছক আপনি পাবেন এখানে। এখানে যে দাবার চাল এবং তাদের মধ্যে যে মানে তাদের মধ্যে যে বিভিন্ন কূটকৌশলের আদান প্রদান এবং তাদের যে বিভিন্ন দূরভিসন্ধি, এই জিনিসগুলা ডাইভালজ হয় বা এই জিনিসগুলো আস্তে আস্তে প্রকাশিত হয় এখানে এই উপন্যাসটাতে। তো আদিত্য কারিকালান একদিকে ডেসপারেটলি চেষ্টা করতেছেন নন্দিনীকে আবার তার কাছে ফিরে আনার জন্য, আবার চেষ্টা করতেছেন এদিকে যে সিংহাসন হাতছাড়া হইতে বসছে এবং সুন্দর চোলার স্বাস্থ্য খারাপ হওয়ার এই সুযোগ নিয়ে অন্যান্যরা যে সিংহাসনের দিকে আস্তে আস্তে হাত বাড়াচ্ছে, এই জিনিসগুলো উনি কীভাবে দমন করবেন। আবার ওইদিকে উনি খবর পান যে তার ছোট ভাই অরুলমোড়ি বর্মন, তাকে মারার জন্য গুপ্ত হন্তারক প্রেরণ করা হয়েছে। তো এত কিছু উনি কিভাবে আটকাবেন? তো উনি কি করেন, উনি ওনার প্রধান সহচর এবং ওনার ছোটবেলার বন্ধু বন্দিয়া থেওয়ানকে উনি পাঠায় দেন কুন্দাবাইয়ের কাছে পরামর্শ নেওয়ার জন্য। তো এখানে এই ক্যারেক্টারগুলোকে ঘিরেই মোটামুটি এই উপন্যাসটার কাহিনী আগায়। এখন এই প্রথম খণ্ডের সবচেয়ে বড় টুইস্ট হচ্ছে যে নন্দিনী কেন চোলা সাম্রাজ্যের ওপরে এতটা ক্ষিপ্ত এবং এত বড় প্রতিশোধ নেওয়ার জন্য কেন সেরকম ছক কষতেছে। এবং এইটার টুইস্টটা আপনি মানে কেন এই জিনিসটা, এটার কিছুটা আপনি জানতে পারবেন একদম শেষে। অলরেডি চিরকুট প্রকাশনী এটার দ্বিতীয় খণ্ড যে আসবে সেটা অ্যানাউন্সমেন্ট করে দিছে। আর চোলা সাম্রাজ্যর মানে ব্যাপার হচ্ছে যে পাল, সেন, গুপ্ত, মৌর্য এসব বংশ নিয়ে যত কথাবার্তা হয়, অতটা কথাবার্তা কিন্তু চোলা সাম্রাজ্য নিয়ে হয় না। ইভেন আমরাও যখন ছোটোবেলায় ইতিহাস পড়ছি, ওখানে চোলা সাম্রাজ্যের বিশেষ একটা মানে তেমন একটা অবতারণা ছিল না বা বিশেষ একটা উল্লেখ ছিল না বললেই চলে। চোলা সাম্রাজ্যের শুরুটা হয় হচ্ছে 900 থেকে, মানে নবম শতাব্দীতে, এবং নবম শতাব্দী থেকে 13 শতাব্দী পর্যন্ত তাদের শাসন আমলটা চলে। এবং তাদের পিক মানে তাদের সবচেয়ে স্বর্ণযুগ ছিল হচ্ছে 1000 থেকে 1200 পর্যন্ত। এবং
এখনো পর্যন্ত ইন্ডিয়ার সবচেয়ে মানে পুরো ভারতের সবচেয়ে বড় টেম্পল হচ্ছে থাঞ্জাভুর টেম্পল, এবং সেটা এই চোলারাই বানায় দিয়ে গেছিলেন। এবং এই অরুলমোড়িবর্মন যখন সিংহাসনে আরোহণ করেন, তার নাম হয় তখন রাজা চোলা। তো ওনার হাতেই এই সবচেয়ে বড় টেম্পলটার গোড়াপত্তন হয়েছিল। চোলা সাম্রাজ্যের অন্তটা হয় মালিক কাফুরের হাতে খিলজিদের আসার পরে। তো আপনারা হয়তো মালিক কাফুরের নাম কেউ কেউ হয়তো বা কারো মানে মনে রাখতে পারেন। খিলজি যখন ভারতবর্ষ দখল করেন বা ভারতবর্ষের শাসন নিজের হাতে নেন, উনি মারা গেছিলেন মালিক কাফুরের হাতে, এবং এই মালিক কাফুর ছিল তার ভৃত্য, পরবর্তীতে তার সেনাপতি এবং তার ডান হাত। তো এই মালিক কাফুরের হাতেই চোলা সাম্রাজ্যের অন্তটা হয়। দক্ষিণ ভারতের সবচেয়ে সমৃদ্ধিশালী এবং সবচেয়ে প্রগতিশীল রাজ্য ছিল, এবং সাম্রাজ্য বংশ যেটাই বলে না কি যেন, এটা ছিল চোলা সাম্রাজ্য। তো তাদের হিস্ট্রি, তাদের কাহিনী, এগুলো পড়তে ফ্যাসিনেটিং লাগবে স্বাভাবিক। আমার ঐতিহাসিক ফিকশন খুব ভালো লাগে, হিস্টোরিক্যাল ফিকশন আমি যেটাই হাতে সামনে পাই আমি পড়ে দেখার চেষ্টা করি। সো এটা আমার কাছে এই জন্য দুর্দান্ত লাগছে। আর অনুবাদের কথা এখন আসি। আমার মনে হয় যে খালেদ নকিব ভাইয়ের চেয়ে বেটার অনুবাদ এটা কেউ করতে পারতো না। কারণ হচ্ছে যে এটা আজকের নভেল না ভাই, এটা সেই 50-এর দশকের, 50s-এর। তো ওই সময় ভাষার যে ভারিক্কি ভাবটা ছিল, ভাষার যে গাম্ভীর্য এবং যে ঘনত্বটা ছিল, এই এই গভীরতাটাই পুরা জিনিসটা একদম অটুটভাবে সংরক্ষণ করছেন খালেদ নকিব ভাই। তো আপনি যদি হিতোপদেশ, প্রাগৈতিহাসিক এইসব শব্দের সাথে যদি আপনি পরিচিত না থাকেন, তাহলে ভাই এইসব পড়ার আপনার কোনো মানে হয় না। বাট আমি মনে করি যে অ্যাজ এ রিডার, অ্যাজ ইউ ইভলভ, আপনার আস্তে আস্তে কঠিন শব্দগুলোর সাথে পরিচিত হওয়া উচিত। খালেদ নকিব ভাইয়ের অনুবাদ আমি আগেও পড়ছি অনবদ্য, এবং সবচেয়ে বড় কথা আমার যেটা মনে হয়, আমার মতে, আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে যে উনি আজ পর্যন্ত যতগুলো অনুবাদ করছেন, দিস ইজ হিজ বেস্ট ওয়ার্ক। এই বইটা অনুবাদ করতে গিয়ে উনি নিজেকে রিইনভেন্ট করছেন, এবং উনি নিজেকে সম্পূর্ণ ঢেলে দিছেন এইটার অনুবাদে। বাট আফসোসের ব্যাপার হচ্ছে বইটা এটার প্রাপ্য মর্যাদার এক অংশ, শতভাগের এক অংশও পায় নাই। কারণ যে বললাম না যে আমরা তো ভাই মানে বই যে আমি একটা জিনিস খুঁজা, একটা জিনিস যে আমি পড়বো বা একটু রিসার্চ করবো, একটু ব্যাকগ্রাউন্ডটা সার্চ করবো, এগুলি আমাদের তো দরকার নাই। আমি ইংরেজি যে 5টা খণ্ড আছে পন্নিয়িন সেলভানের, 5টাই আমি পড়ছিলাম অস্ট্রেলিয়াতে থাকতে, আজকে না, সেটা বহু আগে। এবং এটা পড়ার পর আমি এতটা ফ্যাসিনেটেড হয়েছিলাম, আমি বহু ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করছি। নষ্ট না, হচ্ছে যে ঘন্টার পর ঘন্টা মানে পড়াশোনা করছি, ডকুমেন্টারিজ দেখছি চোলা সাম্রাজ্যের উপরে। তারপরে আমার এই সম্যক জ্ঞানটা আসে, এবং এই জিনিসগুলো জানার পরে এই নভেলটা আমার কাছে আরও বেশি অ্যাট্রাকটিভ মনে হয়েছে, আরও বেশি আকর্ষণীয় মনে হয়েছে। আর চিরকুট এইটার প্রোডাকশন দুর্দান্ত করছে, বইটা খুইলা পড়তে কোনো সমস্যাই হয় না, মানে ছাপা একদম গোটা গোটা, খুব ঝরঝরে। আর সবচেয়ে বড় কথা, এইটা এইরকম যে বাঁশপাতা কাগজের যে জিনিসটাতে করা হয়েছে, এটা খুব দারুণ একটা ভিন্টেজ ফিল দেয়। প্রচ্ছদটা একদম মানানসই, এই একদম ভিন্টেজ যে প্রচ্ছদগুলো ছিল প্রথম দিকে পন্নিয়িন সেলভানের ইংরেজি ট্রান্সলেশনগুলোতে, সেই স্টাইলটা এখানে ফলো করা হয়েছে। এবং বাঁশপাতা কাগজে জিনিসটা খুব ভালো, মানে খুব সুন্দর ফুটছে। এবং ইভেন আমি যদি এটা যদি মানে ডাস্ট কাভারটা যদি ডাস্ট কাভারটা খুইলা ফালাইলেও মানে ইট লুকস ম্যাজেস্টিক। বইটা এত সুন্দর এবং এত ভিন্টেজ লাগে, প্রোডাকশন কোয়ালিটি দুর্দান্ত। তো আমার হলো যে ভাই, যারা ঐতিহাসিক ফিকশন পছন্দ করেন তাদের এই বইটা অবশ্যই পড়া উচিত। মানে ফার্স্ট ক্লাস একটা অনুবাদ এবং ফার্স্ট ক্লাস একটা প্রোডাকশন। তো আমার কথা হচ্ছে যে বইটার প্রতি আপনাদের সবারই অবিচার করা হয়েছে। পাঠক হিসেবে আপনারা এটা বিচার মানে এটার প্রতি সুবিচার করতে পারেন নাই। আপনাদের যারা ইনফ্লুয়েন্সার, যত বড় বড় বুক গ্রুপ আছে, এরা কেউ এই বইটার প্রতি সুবিচার করতে পারেন নাই। আমি লিটারেলি সারপ্রাইজ হয়েছি যে এই পুরা বইটার একটা রিভিউ আমি কোনো জায়গায় দেখিনি। নট আ সিঙ্গল রিভিউ, নট আ সিঙ্গল ফ্রিকেন রিভিউ। বাট এইটা না পড়লে আপনি বুঝবেন না যে এটা কী জিনিস। এটা যদি একটু পড়েন, একটু যদি ব্যাকগ্রাউন্ড স্টাডি করেন, তাহলে বুঝবেন যে হোয়াট এ জ্যাম দিস ইজ। এটা আমার কালেকশনের, মানে এটা আমি যতদিন আমি বই কালেক্ট করবো ততদিন এটা আমার কালেকশনের অংশ অবশ্যই হয়ে থাকবে। আমার দেশে একটা আছে, আমি এটা আরেকটা আবার এই দেশে আনাইছি এটা রিভিউ করার জন্য। সো এটা আমার কালেকশনের একটা ফ্যান্টাসি অংশ। পার্ট 2 আসতেছে, তো পার্ট 2 আসলে আমি জানি না চিরকুটের কথা ভাই, আমি বই না আসা পর্যন্ত চিরকুটের কথা বিশ্বাস করি না। আসলে আই অলসো কালেক্ট দ্যাট অ্যাজ ওয়েল। এই নভেল সিরিজের কাহিনীর উপরে বেস করে 2টা মুভি হয়েছে, পন্নিয়িন সেলভান 1, পন্নিয়িন সেলভান 2,
এই দুইটারই ডিরেক্টর ছিলেন মণিরত্নম, এবং সেখানে বিক্রম কেনেডি, ঐশ্বরিয়া রায়, জয়াম রবি, প্রকাশ রাজ, কার্থি, তৃষা কৃষ্ণন, অনেক মানে গুণী শিল্পীরা ওখানে ছিলেন। অনেকে মনে করতে পারেন যে ভাই মুভি দেখলেই তো তাইলে হচ্ছে। নো ভাই, আমিও সেটাই মনে করছিলাম, বাট মুভিতে কাহিনী অনেক সংকুচিত করা হয়েছে, অনেক ডিটেইল আছে যেগুলো বইয়ের মধ্যে রয়েছে, যেগুলা মানে একাংশ মুভিতে আনা সম্ভব হয় না। মুভি দুটো দারুণ, দেখতে পারেন হাতে সময় থাকলে, কিন্তু বইটা টোটালি ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স। আমার কাছে বইটা মাস্ট রিড। তো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ ভেরি মাচ। ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে আবার কোনো বই নিয়ে আবার কথা হবে। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড স্টে সেফ। দিস ইজ লিঙ্কন হাসান সাইনিং অফ। চিয়ার্স।